গল্পের শুরুতে আমাদের একটা মিটিং এর সিন দেখানো হয়। সেখানে চেয়ারম্যান জানতে পারে তার নাতনি এখন কোয়াইটোতে আছে, তাই সে বেরিয়ে পড়ে। অন্যদিকে আমরা একটা পার্টির সিন দেখতে পাই। সেখানে আমাদের গল্পের নায়িকা বসেছিল আর ভাবছিল আমি কিভাবে বলবো ওমকে যে আমি কানে শুনতে পাই। কিছুদিনের মধ্যেই তো আমাদের বিয়ে হতে চলেছে। ওম তখন তাকে সাইন ল্যাঙ্গুয়েজে জিজ্ঞেস করে, তুমি কি ক্লান্ত হয়ে গেছো? তখন সে তাকে সাইন ল্যাঙ্গুয়েজে বলতে শুরু করে, না কিন্তু আমি তোমাকে কিছু একটা বলতে চাই। তখন সেখানে একজন মেয়ে চলে আসে আর বলে, মনে হচ্ছে তুমি পিওর লাভ পছন্দ করো, কিন্তু তুমি কি সত্যি একজন বয়রা মেয়েকে বিয়ে করতে চাও? ওম তাকে বলে, এত বছর ধরে আমি অনেক ভেঙে পড়েছি, বারবার জিঙি আমাকে সামলেছে। আমি তাকে ভালো অনেক বাসি, যদিও সে ছোটবেলা থেকে কানে শুনতে পায় না আর কথা বলতে পারে না। ফ্ল্যাশব্যাক থেকে আমরা জানতে পারি সে বিংজিং পরিবারের ছেলে, তার পরিবারের সম্মান তার উপরই নির্ভর করে। কিন্তু একবার তার কার অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল, এ কারণে সে বোবা হয়ে গিয়েছিল আর কানেও শুনতে পেত না। জিং আমাদের বলে এ কারণে সে সুইসাইড করতে গিয়েছিল। আমি তাকে বাঁচানোর জন্য বলে দিয়েছি আমিও কথা বলতে পারি না আর শুনতে পাই না, আর এর কোনো চিকিৎসাও নেই। বর্তমানে ওম সে মেয়েটাকে বলছিল আমি তো চিকিৎসা করার পর ঠিক হয়ে গেছি, কিন্তু সে কথাও বলতে পারে না, কানেও শুনতে পায় না, তার তো কোনো চিকিৎসাও নেই। যদি সবাই জানতে পারে যে আমি তার মতো মেয়েকে বিয়ে করেছি তাহলে সবাই আমার উপর হাসবে। মেয়েটা তখন তাকে জিজ্ঞেস করে, তাহলে কি তুমি তাকে বিয়ে করবে না? ওম বলে সে আমার সাথে 5 বছর ধরে আছে, তাই বিয়ে তো করতেই হবে। জিং তখন মনে মনে ভাবতে শুরু করে, তাহলে কি সে 5 বছর ধরে আমাকে বোঝাই মনে করছে? তারপর সে ওমকে বলতে শুরু করে, আমি ক্লান্ত হয়ে গেছি, আমি বাসায় চলে যাচ্ছি। বাড়িতে যাওয়ার পর সে অনেক বেশি স্যাড হয়ে যায়। তখনই তার বান্ধবীর কল আসে আর সে তাকে বলে, কালকে পার্টি, তোমার আসতেই হবে। তখন সেও রাজি হয়ে যায়। তারপর তারা দুজনে সে পার্টিতে চলে যায়। পার্টির সিন দেখানো হয়, সেখানে ওমের সাথে সে মেয়েটাই ডান্স করছিল। মেয়েটা তখন ওমকে বলতে শুরু করে, মিস্টার শিনকো হচ্ছে নানশেং শহরের সব থেকে বড় লোক ব্যক্তি, সে তার নাতনিকে খোঁজার জন্য কোয়াইটোতে এসেছে, তাই তাদের সাথে আমাদের সম্পর্ক ভালো করতে হবে। ওম তাকে বলে, আমার মা চায় আমরা দুজনে একসাথে থাকি, আমরা দুজনে একসাথে থাকলে শিনকো পরিবারের অ্যাটেনশন পেতে আমাদের সুবিধা হবে। জিং পার্টিতে আসার পর তার বান্ধবীকে মেসেজ করে যে তুমি কোথায়। ওম তখন তাকে দেখে তার কাছে আসে আর তাকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? তখন সে সাইন ল্যাঙ্গুয়েজে তাকে বলতে শুরু করে। তখন ওমের বন্ধুরা বলতে শুরু করে, এটা ওমের ফিয়ন্সে না, ওমও তো আগে এরকমই ছিল, তাকে দেখে তো আমার আগের ঘটনা মনে পড়ে যাচ্ছে। ওম তখন তাকে বলতে শুরু করে, তুমি সেদিন আমাকে না বলি কেন চলে গিয়েছিলে, আমার তো অনেক বেশি রাগ উঠেছিল। তখনই সামনে সে মেয়েটা চলে আসে আর বলে, জিং তোমার সাথে দেখা করে ভালো লাগলো, আমি সাইন ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারি না, তাই হয়তো তুমি আমার কথা বুঝতে পারোনি। ওম বলে তার এসব জানারও প্রয়োজন নেই। আর সে জিংকে বলতে শুরু করে, আমি জানি তুমি কোলাহল পছন্দ করো না, তাই এখানেই থাকো। আর সে চলে যায়। তারপর আমাদের তার ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়। সে যখন কথা বলতে পারতো না তার তো অনেক বেশি বোরিং লাগতো, কারণ সে কারোর সাথে কথাও বলতে পারতো না, আবার কারো কথা শুনতেও পারতো না। জিং যখন এই সব কিছু ভাবছিল তখনই পেছন থেকে সে মেয়েটা চলে আসে আর তাকে বলতে শুরু করে, যদি আমরা পানিতে পড়ে যাই তুমি দেখতে চাও ওম আমাকে বাঁচাবে নাকি তোমাকে? এ কথা বলে সে জিংকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেয় আর সে নিজেও পড়ে যায়। তখন ওমও বাঁচানোর জন্য পানিতে নামে, কিন্তু সে মেয়েটাকে না বাঁচিয়ে জিংকেই বাঁচায়। এসব দেখে সবাই জিং এর ব্যাপারে কথা বলতে শুরু করে যে সে কথা বলতে পারে না, শুনতেও পায় না, তাছাড়া সে নাকি অনাথ। এসব শোনার পর সেখানে সে কান্না করতে শুরু করে আর জিং ভাবছিল সে কি এখন আমার কারণে এম্বারেসও হয়। ওমে সে রেগে তার কোট ফেলে আর তাকে বলে, আজকাল তোমার কি হয়ে গেছে? আর তুমি জানো তোমার জন্য আমি কি কি করেছি? তুমি যদি ডিসেবল না হতে তাহলে কতই না ভালো হতো। জিং তাকে শান্ত করার জন্য পানি দিতে শুরু করে। তখন সেই মেয়েটা যার নাম শিশি ছিল সে তাকে ফোন করতে শুরু করে। ওম তখন যেতে শুরু করে। সেখানে জিং তাকে জিজ্ঞেস করে, তুমি কোথায় যাচ্ছ? ওম তাকে বলে, অফিসে কিছু কাজ চলে এসেছে, তুমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। জিং তো অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। তারপর পরের দিন সে চলে যাবে, তাই সে লেটার লিখে। সেখানে লেখা ছিল, তুমি এরকম মেয়েকে খোঁজো যে তোমার ম্যাচের হবে। যাওয়ার সময়ও তার ওমের কথাই মনে পড়ছিল। হঠাৎ করে বৃষ্টি নেমে যায়। হঠাৎ করে তার আশেপাশে অনেকগুলো গাড়ি আসতে শুরু করে। তার গ্র্যান্ডপা বেরিয়ে আসে। তখন সে তাকে জিজ্ঞেস করে, আপনি এখানে কেন? তার গ্র্যান্ডপা তাকে বলতে শুরু করে, তুমি তো কথা বলতে পারো না, কানেও শুনতে পাও না। জিং তাকে জড়িয়ে ধরে আর বলে, আমি কথাও বলতে পারি আবার শুনতেও পারি। তার গ্র্যান্ডপা তাকে বলে, আমি তোমাকে নিয়ে যাওয়ার জন্য এসেছি। তারপর তাকে নিয়ে যাওয়া হয়। বাড়িটা কোনো মহলের থেকে কম ছিল না। সবাই তাকে ওয়েলকাম জানাতে শুরু করে। ভেতরে গেলে সে তার ছবি দেখতে পায়। তার গ্র্যান্ডপা তাকে বলতে শুরু করে, আমার কাছে এত বড় শিনকো গ্রুপ রয়েছে, কিন্তু আমার এই পরিবারে ভালোবাসার অনেক অভাব, কিন্তু তুমি আসার কারণে সে অভাবও এখন পূর্ণ হয়ে গেছে। তার বান্ধবী তখন ওম এবং শিশির কিছু ক্লোজ পিকচার তাকে পাঠায়।
এই সব কিছু দেখার পর তো তার হৃদয়ের টুকরো টুকরো হয়ে যায়। পরের দিন সকালে যখন সে জেগে ওঠে তখন তার গ্র্যান্ডপা তাকে বলে, তুমি এই কার্ড নাও আর তোমার বান্ধবীদের সাথে গিয়ে শপিং করো। জিং তখন খুশি হয়ে তাকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে যেতে শুরু করে। গ্র্যান্ডপা বলে তার লোককে তার উপর নজর রাখতে, কোনো খারাপ কিছু হলে আমাকে তুমি রিপোর্ট করবে। জিংয়ের পেছনে সে ম্যানেজার যেতে শুরু করে আর আমরা জিংকে একটা শপিং মলে ঢুকতে দেখতে পাই। আর সে মনে মনে ভাবছিল সে তার বান্ধবী পিনপিনকে সবকিছু বলে দিবে। তারপর সে তার বান্ধবীকে মেসেজ করে আর সেখানে আসতে বলে। শিশি দূর থেকে জিংকে দেখতে পায় আর বলতে শুরু করে, আমার দাদার ঘড়ি আমি খুঁজে পাচ্ছি না। আর সে জিংয়ের কাছে গিয়ে তাকে বলতে শুরু করে, আমার দাদার ঘড়ি তুমি চুরি করেছো, তাড়াতাড়ি আমাকে দাও। আর সে আরো নাটক করে তাকে বলতে শুরু করে, আমার গ্র্যান্ডপা আমাকে এটা দিয়েছে, তুমি আমাকে এটা দিয়ে দাও, তুমি কেন আমার ঘড়ি চুরি করেছ। তখনই সেখানে ওম চলে আসে আর এই সবকিছুই শুনতে পায়। শিশি তখন ওমকে বলতে শুরু করে, আমি জানি তার জন্য টাকা ইনকাম করা অনেক কঠিন, কিন্তু সে আমার গ্র্যান্ডপার ঘড়ি চুরি করেছে। সাইন ল্যাঙ্গুয়েজে ওম তাকে জিজ্ঞেস করে, তুমি কি সত্যি এরকম করেছো? জিং তাকে ইশারা করে বলে, তুমি কি আমাকে এরকম মনে করো? ওম তাকে বলে, আমি তো তোমাকে এরকম বোঝাতে চাইনি। তারপর সে শিশিকে বলতে শুরু করে, জিং কখনো এরকম করতে পারে না। শিশি বলে, আমি বলছি না সে চুরি করেছে, কিন্তু মলে সে আর আমি ছাড়া আর কেউই ছিল না, আর এটা আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা ঘড়ি। সার্ভেন্ট এসেও বলতে শুরু করে, মলে আপনারা ছাড়া আর কেউই ছিল না। শিশি তখন জিংকে ধাক্কা দিতে শুরু করে আর বলে, আমার ঘড়ি আমাকে ফেরত দাও। ভুলবশত জিংয়ের ব্যাগ পড়ে যায় আর সেখান থেকে সে কার্ডটাও বেরিয়ে আসে। তখন সে সার্ভেন্ট বলতে শুরু করে, এরকম কার্ড তো শুধুমাত্র আমাদের মালিকের কাছেই থাকে। শিশি অবাক হয়ে যায় আর জিংকে বলতে শুরু করে, তুমি কানে শোনো না, কথাও বলতে পারো না, টাকা তো ইনকাম করতে পারবে না, তুমি কি এটাও চুরি করেছো? এসব দেখে ওম জিজ্ঞেস করে, তোমার ঘড়ি কত টাকার ছিল? আমি তোমাকে নতুন করে কিনে দিব, তাই আমরা প্রাইভেটে গিয়ে তারপর কথা বলি। জিং সেখানে ভাবতে শুরু করে, সে তো আগেই মেনে নিয়েছে আমি তার ঘড়ি চুরি করেছি। শিশি তখন বলতে শুরু করে, আমি টাকা পয়সা চাই না, আমি আমার ঘড়ি ফেরত চাই। ওম তখন জিংকে বলে, তুমি ঘড়ি এখনই ফেরত দাও। জিং ইমোশনাল হয়েছে আর তাকে বলে, আমি তো ঘড়ি চুরিই করিনি, আমি কিভাবে ফেরত দিব? আমাদের সম্পর্ক 5 বছরের, তুমি কি আমাকে এতটুকু বিশ্বাস করো না? শিশি তখন আবারও ঘড়ি চাইতে শুরু করে। সেখানে তখন জিং তাকে বলে, তুমি যদি আমাকে বিশ্বাস না করো তাহলে কেন সিসিটিভি ক্যামেরা আনাচ্ছ না? ক্যামেরা চেক করলেই তো সবকিছু বোঝা যাবে। তখন সে লেডি ম্যানেজার বলতে শুরু করে, আপনার কাছে ব্ল্যাক কার্ড কিভাবে আসলো? এটা আগে আমাদের চেক করতে হবে। ওম তখন জিংকে ধরে আর বলতে শুরু করে, তুমি অনেক লজ্জিত করে ফেলেছো, এখন তাড়াতাড়ি এখান থেকে চলো। জিং তাকে বলে, এরকম কোনো কিছু করার দরকার নেই। তারপর সে তার জামা খুলতে শুরু করে আর বলে, এখন কি আপনারা আমাকে বিশ্বাস করেছেন? শিশি তখন বলতে শুরু করে, আমি জানি তোমার কাছে আছে, আমাকে একবার চেক করতে দাও। ওম তখন শিশিকে বলতে শুরু করে, অনেক হয়ে গেছে, এখন তুমি তোমার সীমা লঙ্ঘন করবে না। শিশি তাকে বলে, তুমি কেন আমার সাথে এরকম করছো? আমি শুধুমাত্র আমার ঘড়ি ফেরত চাইছি। তখনই তার গ্র্যান্ডফাদার যে লোকটাকে পাঠিয়েছিল সে ম্যানেজার সেখানে চলে আসে। জিংয়ের কাছে ক্ষমা চায় আর সে ক্যামেরার রেকর্ডিং সবকিছু দেখাতে শুরু করে। ম্যানেজার বলে, জিং তো অনেক বেশি দূরে ছিল, তাহলে সে কিভাবে তোমার ঘড়ি চুরি করেছে? আর সে মলের অন্য স্টাফকে একেবারে ফায়ার করে ফেলে। শিশি তখন ক্ষমা চাইতে শুরু করে। তখন সেখান থেকে আমাদের নায়িকা চলে যেতে শুরু করে। ওম তাকে থামায় আর বলে, আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাকে ভুল বুঝেছি। জিং তাকে বলে, তোমার ভুল না, আমরা তো ব্রেকআপ করে নিয়েছি। আর সে তাকে সে ছবি দেখাতে শুরু করে। সেখানে তো ওম তাকে বাহানা বানিয়ে কত কিছুই বলছিল আর বলে এটা একটা গেম ছিল, এছাড়া আর কোনো কিছুই না। শিশি তখন বলতে শুরু করে, আমি যদি জানতাম এই গেম খেলার কারণে এত সমস্যা হবে তাহলে আমি এই গেম কখনো খেলতামই না। জিংয়ের বান্ধবী চলে আসে আর তাকে বলতে শুরু করে, তুমি জানো তার আগে থেকেই গার্লফ্রেন্ড আছে, তারপরও তুমি তার সাথে লেগে থাকো, তোমার মধ্যে কি বিন্দুমাত্র শিক্ষাও নেই? এ কথা বলে সে জিংকে সেখান থেকে নিয়ে যেতে শুরু করে। ওম তখন তার হাত ধরে আর তাকে বলে, কোন ব্রেকআপ? আমি তোমার সাথে ব্রেকআপ করছি না, আমি এগ্রি করি না। জিং তখন তাকে বলে, আমি ক্লান্ত হয়ে গেছি, এখন আমাকে যেতে দাও, আমি আশা করছি তুমি ভবিষ্যতে তোমার লেভেলের মেয়ে পেয়ে যাবে। ওম তাকে থামানোর চেষ্টা করে কিন্তু সে তার হাত ছাড়িয়ে সেখান থেকে যেতে শুরু করে। জিং বাড়িতে যাওয়ার পর দেখতে পায় তার গ্র্যান্ডফাদার তার জন্য অনেক জামার ব্যবস্থা করেছিল। তার গ্র্যান্ডপা তাকে সেই জায়গা থেকে একটা জামা চুজ করতে বলছিল। জিং তো চুজ করতে পারছিল না। তখন তার গ্র্যান্ডফাদার বলতে শুরু করে, একটা কাজ করো, সবই তুমি রেখে দাও। জিং তাকে মানা করছিল কিন্তু সে তার কোনো কথাই শোনে না, সবগুলোই কিনে ফেলে। তারপর সে জুতো, মেকআপ সবকিছু তাকে কিনে দিচ্ছিল। তার গ্র্যান্ডফাদার তাকে বলতে শুরু করে, কালকে তোমার জন্মদিন, আমি চাই শহরের সবাই জানুক তুমি কত বেশি সুন্দর। অন্যদিকে ওম এখনো জিংয়ের জন্য অপেক্ষা করছিল আর ভাবছিল সে নিশ্চয়ই ফিরে আসবে। দরজার শব্দ পেয়ে সে ভাবে জিং এসেছে, কিন্তু দেখতে পায় তার মা এসেছে। তার মা তাকে বলে, মিস্টার সিংকোর ওই জায়গায় পার্টি আছে, আমাদের অ্যাটেন্ড করতে যেতে হবে, আর তোমার সে প্রজেক্টও জিততে হবে।
ওম তার মাকে বলে, আমি যদি সে প্রজেক্ট জিততে পারি তাহলে আপনি আমার রিকোয়েস্ট পূরণ করে দিয়েন। ওমের মা তাকে বলে, সে বোবা মেয়ের মধ্যে এমন কি আছে, সে শুধু আমাদের পরিবারের জন্য বোঝা। পার্টির সিন দেখানো হয়, সেখানে ওম এবং তার মাও চলে এসেছিল। সেখানে আমরা শিশিকে দেখতে পাই, আর সে সিংহ পরিবারের সাথে ভালো সম্পর্ক করার জন্য এসেছিল। অন্যদিকে সিং তার গ্র্যান্ডফাদারকে সারপ্রাইজ দেওয়ার জন্য তার চোখ বন্ধ করতে বলে, আর সেখানে ফায়ার ওয়ার্ক শুরু হয়ে যায়। তার গ্র্যান্ডফাদারও অনেক বেশি খুশি হয়ে যায় আর তাকে ধন্যবাদ জানায়। জিং তাকে বলে, ধন্যবাদ আপনার না, আমাকে জানানো উচিত। এত বছর ধরে আপনি গিভ আপ না করে আমাকে খুঁজেছেন, আর এটা আমার প্রথম জন্মদিন যেটা আমি আপনার সাথে পালন করছি। আমি চাই ভবিষ্যতে আরো অনেক জন্মদিন আপনার সাথে পালন করতে। অন্যদিকে সবাই ফায়ার ওয়ার্ক দেখছিল আর বলছিল, কমপক্ষে মিলিয়ন টাকা তো লেগেছেই। আমি তো শুনেছি মিস্টার শিনকোর নাকি একজন গ্র্যান্ড ডটার আছে, আর তাকে সে কয়দিন আগেই পেয়েছে। যদি আমি তাকে বিয়ে করতে পারি তাহলে তোমার জীবনই বদলে যাবে। এসব শুনে ওমের মা তাকে বলছিল সেই মেয়েটাকে ইমপ্রেস করতে। ওম তাকে বলে, আমাদের মধ্যে কি ডিল হয়েছিল আপনি কি সেটা ভুলে গেছেন? আমি শুধুমাত্র জিংকে পছন্দ করি। তখনই সিঁড়ি দিয়ে জিং নামছিল, সবাই তো তার প্রশংসা করছিল। কিন্তু ওম আর শিশি তো তাকে অবাক হয়ে দেখতে শুরু করে। ওম তার সাথে কথা বলতে চায়, কিন্তু সে সাইড কাটিয়ে সেখান থেকে চলে যায়। তারপর শিশি চলে যায় জিং এর কাছে আর তাকে বলে, আজকে তোমাকে অনেক সুন্দর লাগছে। ও আমি তো ভুলেই গিয়েছিলাম, তুমি কানে শুনতে পাও না, কিন্তু তুমি ভালোই করেছো তার সাথে ব্রেকআপ করে। তোমার কারণে সে বারবার লজ্জিত হতে থাকে। এসব শুনে জিং চলে যাচ্ছিল, কিন্তু শিশি তার হাত ধরে আর বলে, তুমি যদি ওমের কাছ থেকে দূরে চলে যাও এটাই তোমার জন্য ভালো হবে। আর সে তাকে অ্যাব্রোডের টিকিট দিতে শুরু করে। তখনই সেখানে মিস্টার শিনকো চলে আসে আর বলে, তুমি কে তাকে বাইরে পাঠানোর? শিশি বলে, আমি সাই গ্রুপ থেকে এসেছি। আর সে জিংকে বলতে শুরু করে, তুমি ওমের সাথে ব্রেকআপ করার পর এই বুড়োকে পটিয়ে নিয়েছো। মিস্টার শিনকো তো অনেক বেশি রেগে যায়। তখনই ম্যানেজার চলে আসে আর পার্টি শুরু করে দেয়। আর সে একজনকে সামনে আসতে বলে বার্থডে সং গাওয়ার জন্য। শিশি তখন জিং এর হাত উপরে উঠাতে শুরু করে। আর সে ভাবছিল সে তো কথাই বলতে পারে না, সে আবার বার্থডে সং কিভাবে গাইবে। সে সবার সামনে তাকে লজ্জিত করতে চাইছিল। জিংও তখন স্টেজে যেতে শুরু করে। ওম তার হাত ধরে আর বলে, তুমি এখনই আমার সাথে এখান থেকে চলো। আর সে নিজের অসম্মান করাতে মানা করে। জিং তার হাত সরিয়ে স্টেজে যেতে শুরু করে। তারপর সে অনেক সুন্দর করে একটা বার্থডে সং গায়। ওমের মা এবং শিশি তারা তো অনেক অবাক হয়ে গিয়েছিল। সিংয়ের কষ্ট ভরা গান শুনে সেখানে ওমের আগের সব ঘটনা মনে পড়তে শুরু করে। অন্যদিকে তার গ্র্যান্ডপা ভাবছিল, আমার নাতনি এতদিন কত কষ্ট সহ্য করেছে। তারপর সে তার গ্র্যান্ডপার কাছে চলে আসে। ওম তো ভাবতে শুরু করে তারা দুজনে হয়তো একে অপরকে ডেট করছে। আর সে জিংকে জিজ্ঞেস করে, তুমি কবে ঠিক হয়েছো, তুমি কেন আমাকে বলোনি? শিশি বলে, সে তোমার দাদার বয়সী, তুমি কি দেখতে পাচ্ছ না? ওমের মা বলে, তার কাছ থেকে দূরে থাকো, তুমি ফিউচারে ওমকে বিয়ে করবে। গ্র্যান্ডপা হাসতে শুরু করে আর বলে, এই ব্যাপারে তো আপনার ছেলে এখনো কোয়ালিফাইডও না। ওম তখন জোরে জিংকে ধরে আর জিজ্ঞেস করে, এই বুড়োকে? গ্র্যান্ডপা তখন ওমকে জিজ্ঞেস করে, তুমি কি সেই ছেলে যেটাকে বুলি করেছিলে? এ কথা শুনে ওম তখন জিংকে জিজ্ঞেস করে, তুমি কি এই বুড়োর কাছে আমার নালিশ করেছো? তুমি কি এই বুড়োর জন্য আমার সাথে ব্রেকআপ করেছিলে? সেখানে গ্র্যান্ডপা বলে, সবাই এখানে সভ্য ভাষায় কথা বলবে, না হলে সবাইকে আমি বের করে দিব। শিশি তখন তাকে জিজ্ঞেস করে, আপনি কে? ওমের মা বলে, আপনি কি আমাদের বের করে দেওয়ার? এ পার্টি মিস্টার শিনকো অ্যারেঞ্জ করেছে। তখন ম্যানেজার এসে গ্র্যান্ডপাকে বলতে শুরু করে, মিস্টার শিনকো, এখন তো পার্টি শুরু করার সময় হয়ে গেছে। তারা তো অবাক হয়ে যায় যে এই বুড়ো লোকটাই হলো মিস্টার শিনকো। গ্র্যান্ডপা তখন বলে দেয় সে সাই গ্রুপের সাথে আর কোনো কন্ট্যাক্ট করবে না, আর অন্য কাউকেও তার সাহায্য করতে মানা করে। তখন তো সেখানে শিশি তার পায়ে পড়তে শুরু করে, কিন্তু গ্র্যান্ডপা তাকে ক্ষমা করে না। তখন মিস্টার শিনকো বলতে শুরু করে, যে জিংকে বুলি করবে সে বুঝে নিও তোমরা শিনকো পরিবারের বিরুদ্ধে চলে গিয়েছো। আর সে গার্ড দিয়ে ওম এবং ওমের মাকে সেখান থেকে বের করে দেয়। শিশি তখন সেখানে অনেক ক্ষমা চাইতে শুরু করে, কিন্তু তাকেও সেখান থেকে বের করে দেওয়া হয়। জিং যখন বাইরে আসে তখনই সেখানে ওম চলে আসে আর তার সাথে অসভ্যতা করতে শুরু করে। গ্র্যান্ডপা চলে আসে আর বলে তাকে তার কাছ থেকে দূরে থাকতে। ওম তখন জিংকে জিজ্ঞেস করে, তুমি কেন আমাকে বলোনি তুমি রিকভার হয়ে গেছো? জিং তাকে বলে, আমি যদি তোমাকে বলি আমি কখনো বোবা বা বয়রা ছিলাম না, তাহলে তুমি কি বলবে? সেই সময় আমি চেয়েছিলাম তোমার মধ্যে কনফিডেন্ট আসুক, তুমি শক্ত হও, এ কারণে আমি তোমাকে মিথ্যে কথা বলে দিয়েছিলাম। কিন্তু 5 বছর পর আমি জানতে পারলাম তোমার কাছে তো আমার কোনো মূল্যই ছিল না। গ্র্যান্ডফাদার তারপর ওমকে সেখান থেকে দাঁড়িয়ে দেয় আর সে তার সাথে গাড়িতে বসে সেখান থেকে যেতে শুরু করে। গ্র্যান্ডফাদারকে বলে, তোমার জন্য আমার কাছে একটা ভালো নিউজ আছে। তখন সে তাকে জিজ্ঞেস করে, কি? গ্র্যান্ডফাদার তাকে বলে, আইডল কিয়ান্টো আসতে চলেছে, আমি চাই তুমি সে কনসার্টে যাও। জিং বলে, সে তো নাম্বার 1 আইডল, আমি টিকিট কিভাবে পাবো? গ্র্যান্ডফাদার তাকে বলে, তোমার গ্র্যান্ডফাদারের কোনো টিকিট লাগে না। ওম ছবি দেখেই ফেলে দিচ্ছিল। তখনই সেখানে তার মায়ের কল আসে। তার মা তাকে বলতে শুরু করে, তোমার কারণে আমাদের পুরো কোম্পানি টুকরো টুকরো হয়ে যাচ্ছে। তখন সে বলে, আমি ম্যাটার দেখে নিব।
তখনই শিশি চলে আসে আর তার কাছে সাহায্য চাইতে শুরু করে আর বলে, আমাদের কোম্পানির কাছ থেকে সব প্রজেক্ট নিয়ে নেওয়া হয়েছে, এখন মিস শিনকোই শুধুমাত্র আমাদের সাহায্য করতে পারে। ওম তাকে জিজ্ঞেস করে, তুমি কি তাকে চেনো? শিশি বলে, না, কিন্তু সে কিয়ানের শোতে আসতে চলেছে, আমরা সেখানে গিয়ে একটা চেষ্টা করে দেখতে পারি। ওম বলে, সেই জায়গায় টিকিট পাওয়া তো অনেক সমস্যার একটা ব্যাপার। তখন সে বলে, কিয়ানের অ্যাসিস্ট্যান্ট আছে, আমি তার কাছ থেকে টিকিট নিতে পারি। তারপরের দিনে সিন দেখানো হয় যেখানে কিয়ানের কনসার্ট ছিল। শিশি সেখানে টিকিটের ব্যবস্থা করে দিয়েছিল। ওমের মা সেখানে তাকে বলতে শুরু করে, আমার তো এরকম বৌমাই চাই যে তোমাকে সাহায্য করতে পারবে, নাকি সে বোবা মেয়ে। অন্যদিকে জিং আসলে জিংয়ের কাছে টিকিট চাওয়া হয়, কিন্তু সে ভাবছিল গ্র্যান্ডপা তো বলেছে কিয়ান আসলে কিয়ানকে বলে দিতে। শিশি তাকে দেখে বলতে শুরু করে, তুমি কি টিকিট পাওনি? তুমি চাইলে আমি তোমাকে সাহায্য করতে পারি, একটা কল দিলে আমার কাছে টিকিট চলে আসবে। জিং বলে, সবাইকে নিচু দেখানো উচিত না। ওমের মা তাকে বলতে শুরু করে, তোমাদের মতো মেয়ের জন্য এই জায়গা না। কিয়ানের ফ্যান্সরাও বলতে শুরু করে, তোমার কাছে টিকিট না থাকলে এখান থেকে চলে যাও। তখনই সেখানে কিয়ান চলে আসে আর বলতে শুরু করে, তার কাছে টিকিট নেই কারণ আমি তাকে পার্সোনালি ইনভাইট করেছি। আর সে জিংয়ের কাছে ক্ষমা চায় কারণ তার দেরি হয়ে গিয়েছিল। কিয়ান সেখানে বলে, আমি তাকে পার্সোনালি এখানে ডেকেছি, তোমাদের কি কারো সমস্যা? গার্ড তখন জিংয়ের কাছে ক্ষমা চাইতে শুরু করে। ফ্যান্সরা বলতে শুরু করে, সে শুধু তাকে চেনেই না, এটা হচ্ছে তার গার্লফ্রেন্ড, তাই তো তাকে এরকম ভাবে ডিফেন্ড করছে। এসব শুনে সেখানে শিশি ভাবতে শুরু করে, সে কি বুড়ো লোকটাকে ছেড়ে এখন কিয়ানকে পটিয়েছে। ওমের মা ওমকে বলতে শুরু করে, তুমি কি এখন তার আসল রূপ দেখতে পেয়েছো? ওম সেখানে কিয়ানকে বলতে শুরু করে, তুমি কি আমাকে শিনকো পরিবারের মেয়ের সাথে দেখা করাতে সাহায্য করবে? তখন কিয়ান তাকে বলতে শুরু করে, তোমার মতো মানুষ কিভাবে তার সাথে পরিচিত হতে পারে? তারপর সে ভেতরে যেতে শুরু করে। শিশি তারপর জিংয়ের কাছে চলে আসে আর তাকে বলতে শুরু করে, আমার কপাল কত খারাপ, আমি যেখানেই যাই তুমি সেখানেই চলে আসো। তুমি যাই করে নাও না কেন, তুমি তোমার পাস্ট কখনোই বদলাতে পারবে না। জিং তাকে বলে, আমি তোমাকে শেষবারের জন্য ওয়ার্ন করছি, আমার পেছনে কখনোই আসবে না। শিশি তাকে বলতে শুরু করে, তোমার সাহস কিভাবে হলো আমাকে হুমকি দেওয়ার? জিং তখন তার ওপর ওয়াইন ফেলে দেয় আর বলে, তুমি শিনকো পরিবারের মেয়েকে খুঁজছিলে না, তোমার সামনেই আমি। শিশি তাকে বলে, মজা করা বন্ধ করো, আর সে তার উপর অ্যাটাক করতে আসে। জিং উল্টো তার চুল ধরে তাকে শিক্ষা দেয় আর বলে, আমি তোমাকে আগেই বলেছিলাম, তুমি আমার সাথে তর্ক করার চেষ্টা করেছো, এখন তোমাকে তো সেই মূল্য ভোগ করতেই হবে। এ কথা বলে সে সেখান থেকে চলে যেতে শুরু করে। ওম যাচ্ছিল জিং এর সাথে কথা বলতে, তখনই সেখানে শিশি চলে আসে আর বলতে শুরু করে, জিং তার সাথে কি কি করেছে। ওমের মা তখন তাকে বলতে শুরু করে, তুমি নিজের হাল কি বানিয়ে নিয়েছো? শিশি বলে, আমি ভেবেছিলাম জিং হয়তো জানে শিনকো পরিবারের মেয়ের ব্যাপারে, তাই তার সাথে কথা বলতে গিয়েছিলাম, কিন্তু সে আমার অবস্থা এরকম করে দিয়েছে। জিং সেখান দিয়ে যাচ্ছিল আর বলছিল সে এটাই ডিজার্ভ করে। ওম তখন সেখান দিয়ে যেতে শুরু করে আর বলে, তাড়াতাড়ি করে নিজেকে পরিষ্কার করো আর অন্যদের সামনে নিজের মজা বানিও না। কিয়ান সেখানে বলতে শুরু করে, শিনকো পরিবারের বড় মেয়ে সবকিছু অর্গানাইজ করেছে, তাই আজকে আমি তাকে এখানে রাখতে চাই। তারপর সে জিংকে ডাকতে শুরু করে। জিং সেখানে মাস্ক পরে এসেছিল। শিশি দেখে ভাবছিল তাকে তো একেবারে জিংয়ের মতো দেখতে মনে হচ্ছে। অন্য সবাই বলতে শুরু করে, মিস শিনকো কত ভালো ডান্স করে, এরকম মনে হচ্ছে তাদের দুজনকে দুজনের জন্যই বানানো হয়েছে। জিং সেখানে ডান্স করছিল আর আগের ঘটনা ভাবতে শুরু করে। ওম তাকে বলেছিল, তোমার মতো মানুষ কি ডান্স করতে পারে? ডান্স করা শেষ হলে সে তার মাস্ক খুলে ফেলে, সবাই তাকে দেখে অবাক হয়ে যায়। তারপর সে কিয়ানের সাথে যেতে শুরু করে। কিছুক্ষণ পর সেখানে ওম চলে আসে আর সে তার সাথে খারাপ ব্যবহার করতে শুরু করে। জিং তখন কিয়ানকে বলে, তুমি আগে চলে যাও, আমি একটু পরে আসছি। তার চলে যাওয়ার পর তখন জিং তাকে বলতে শুরু করে, তুমি তো শাহী পরিবারের মেয়েদের পছন্দ করো, তোমাকে তারা সেই সব দিতে পারবে যা তোমার কাছে নেই। ওম তাকে বলতে শুরু করে, তুমি তো এখন যে কোনো এজের লোকদের সাথে কমফোর্টেবল। জিং তাকে বলে, তুমি কি বলছো? তখন ওম তাকে বলতে শুরু করে, তোমার আর কিয়ানের কি সম্পর্ক চলছে না? জিং সেখান থেকে যেতে শুরু করে আর বলে, আমার তোমার সামনে নিজেকে প্রুভ করার কোনো দরকার নেই। ওম তখন ভাবতে শুরু করে, আমি আবার তাকে ভুল বুঝলাম না তো। তারপরে সিনে গ্র্যান্ডফাদার জিংকে জিজ্ঞেস করে, তোমাকে কি কেউ বুলি করেছে? আমাকে কিয়ান বলল সে ছেলে এখানেও চলে এসেছে, আমি যদি জানতাম সে এখানে আসবে তাহলে আমি কখনই তোমাকে এখানে আসতে বলতাম না। কিয়ান সেখানে জিংকে জিজ্ঞেস করে, তুমি তোমার আসল পরিচয় কেন কাউকে বলনি? সবাইকে জানিয়ে দিলে কেউ তোমাকে আর বুলি করতে পারবে না। জিং বলে, আমি শান্তিপূর্ণ জীবনযাপন পছন্দ করি, তাই আমার পরিচয় আমি কাউকেই বলিনি। অন্যদিকে তারা তো এখনো বিশ্বাস করতে পারেনি যে মিস শিনকো আর কেউ না জিং। শিশি বলতে শুরু করে, পরের বার নিশ্চয়ই আমরা মিস শিনকোকে খুশি করব। আর ভালোই হয়েছে, ওমের সেই মেয়েটার সাথে ব্রেকআপ হয়ে গেছে, সে তো চেয়ারম্যান এবং সে কিয়ানকেও ফাঁসিয়ে নিয়েছে। অন্যদিকে জিং যখন বসেছিল তার কাছে তার গ্র্যান্ডফাদার আসে আর তাকে জিজ্ঞেস করে, তোমাকে কেন এত বেশি স্যাড মনে হচ্ছে? জিং তখন বলতে শুরু করে, আমি বুঝতেই পারছি না 5 বছর আমি সেই মানুষটার সাথে কিভাবে থাকলাম, কিন্তু এখন ভালো হয়েছে, আমরা দুজনে আলাদা হয়ে গেছি।
তার গ্র্যান্ডফাদার তাকে বলতে শুরু করে, যা হয়েছে ভালোই হয়েছে, সে তোমাকে একেবারেই ডিজার্ভ করে না, আর কালকে অকশন, তোমারও যেতে হবে, তাই রেডি থেকো। জিং বলে, সে অকশন তো অনেক বড় হতে চলেছে, আপনি যদি আমার কারণে লজ্জিত হন। তার গ্র্যান্ডফাদার তাকে বলে, তুমি একবার প্রেসিডেন্ট হয়ে যাও, তারপর তোমাকে কেউ কোনো কিছুই বলতে পারবে না। জিং তাকে বলে, কিন্তু আমি তো কোনো কিছুই জানি না, আমি প্রেসিডেন্ট কিভাবে হতে পারি? গ্র্যান্ডফাদার তাকে বলে, আমি আছি না, তুমি কেন টেনশন করছো? জিং বলে, আপনি যদি আমার সাথে থাকেন তাহলে আমি আমার বেস্ট দেওয়ার চেষ্টা করব। পরের সিনে জিং তার বান্ধবী পিনপিনের সাথে দেখা করেছিল। তার বান্ধবী যখন তাকে কথা বলতে শুনতে পায় তখন সে অনেক অবাক হয়ে যায়। জিং তখন সেখানে তার বান্ধবীকে সবকিছু খুলে বলতে শুরু করে। তার বান্ধবী তাকে বলতে শুরু করে, তুমি যার জন্য এত কিছু করেছো সে তো তোমাকে ডিজার্ভই করে না, ভালো হয়েছে সবকিছু শেষ হয়ে গেছে। সবকিছু যেহেতু শেষ হয়ে গেছে, আমরা দুজনে আজকে পার্টি করব। একজন লোক এসে তাকে অ্যাপ্রোচ করতে শুরু করে। তার বান্ধবী তাকে রাজি হতে বলছিল, কিন্তু সে মানা করে দেয়। পিনপিনের কাছে একটা কল এসেছিল, তাই সে কল রিসিভ করার জন্য সাইডে চলে যায়। আর জিংকে তো সেখানে দূর থেকে ওম এবং শিশি দেখতে পায়। শিশি ভাবছিল সে কি এখন ওমকেই পছন্দ করে, আর সে গিয়ে জিংকে বলতে শুরু করে, তোমাকে আজকে মানুষের মতো লাগছে। যাই হোক, তোমার কাছে তো আগেই চেয়ারম্যান এবং কিয়ান আছে, তাহলে আবার এই লোকটার সাথে কেন হুক আপ করছো? লোকটা তখন সেখান থেকে চলে যায়। শিশি তারপর সবাইকে বলতে শুরু করে সে কিভাবে চেয়ারম্যান এবং কিয়ানের সাথে সম্পর্ক করেছে। এসব শুনে সবাই সেখানে তাকে খারাপ কমেন্ট করতে শুরু করে। জিং তাকে বলে, তুমি কারোর ব্যাপারে রুমার ছড়ানোর আগে তার ফলাফল কি হবে ভেবেচিন্তে তারপর সবকিছু করো। শিশি তখন বলে, আমি জানি তুমি চাও না যে তোমার প্রাইভেট লাইফে কত ম্যাচ ছড়িয়ে রয়েছে এটা সবাই জানুক। আর সে টাকা বের করে জিংকে বলতে শুরু করে, আমি জানি তোমার কাছে টাকা নেই, তুমি টাকার জন্য নিজের লাইফ কেন বেকার করছো? জিং তখন কথা শুনে তার টাকাগুলো ফেলে দেয়। অন্য সকল লোকেরা তো জিংয়ের উপরই ওয়াইন ফেলতে শুরু করে আর তার চরিত্রের ব্যাপারে অনেক খারাপ খারাপ কথা বলছিল। অন্যদিকে শিশি যখন দেখতে পায় সেখানে ওম আসছে, তখন সে ইচ্ছে করে তার জামার উপর ওয়াইন ফেলে দেয় আর সে সব দোষ জিংয়ের উপর দিতে শুরু করে। ওম তখন রেগে গিয়ে জিংকে বলতে শুরু করে শিশির কাছে ক্ষমা চাইতে। তাছাড়া আশেপাশে সবাই তাকে ফোর্স করতে শুরু করে সে যাতে শিশির কাছে ক্ষমা চায়। জিং তখন ওমকে বলতে শুরু করে, আজকের পর থেকে তোমার চেহারাও আমাকে দেখাবে না। চেয়ারম্যান চলে আসে আর বলতে শুরু করে, কার সাহস হয়েছে আমার একমাত্র উত্তরাধিকারীকে এরকমভাবে বুলি করার? কারা তার ব্যাপারে রুমার ছড়াচ্ছে? তারা সবাই তো অবাক হয়ে যায়, কারণ মিস শিনকো আর কেউ নয়, জিং ছিল। চেয়ারম্যান বলে, শেষবারের জন্য আমি তোমাদেরকে ওয়ার্ন করছি, পরে বলতে পারবেন আমি তোমাদের সাথে খারাপ করেছি। আর সে বডিগার্ডকে বলতে শুরু করে, সবাইকে এখান থেকে বের করে দাও। জিং তার গ্র্যান্ডপাকে থামায় আর বলে, তাদের মতো মানুষের পেছনে সময় নষ্ট করা একেবারেই ঠিক হবে না, তাছাড়া অকশন শুরু হতে চলেছে। তাই গ্র্যান্ডপা শেষবারের মতো সবাইকে ক্ষমা করে দেয়। গ্র্যান্ডপা তখন সব কাজ জিংকে দিয়ে সেখান থেকে চলে যায়, কিন্তু যাওয়ার আগে জিংয়ের মায়ের ব্রেসলেট তাকে দিয়ে যায়। তার যাওয়ার পর জিং বলতে শুরু করে সে তার কোনো গ্র্যান্ড ডটার না, সে তার মিস্ট্রেস। ওম তাকে বলতে শুরু করে, এ কারণে কি তুমি আমার সাথে ঘুমিয়েছিলে? তুমি যা চেয়েছিলে আমি তোমাকে দিয়ে দিয়েছি, আমি ঠিক বলেছি না? তখন সে তাকে থাপ্পড় দিয়ে বসে। শিশি তখন বলতে শুরু করে, মিস শিনকো যখন এই সব কিছু জানতে পারবে তখন সে তোমাকে ছাড়বে না। জিং বলে, তোমাদের যা করার করে নাও, তারপর সে চলে যায়। ওম সেখানে শিশিকে বলতে শুরু করে, তাড়াতাড়ি করে আমাদের মিস শিনকোকে খুঁজতে হবে। তখনই তার কাছে তার মায়ের কল আসে। তার মা বলতে শুরু করে, আমার জন্মদিন আসতে চলেছে আর আমি শিনকো পরিবারের হোটেল বুক করেছি, আর আমি সেখানে মিস্টার শিনকোকে ডাকবো। অকশনের সিন দেখানো হয়, সেখানে শিশি গিয়ে তার সিট খুঁজে পাচ্ছিল না। তখন তাকে একজন মেয়ে বলতে শুরু করে, তোমার সিট সবার পেছনে। শিশি জিজ্ঞেস করে কেন? তখন মেয়েটা বলে, তুমি ব্যাংকরাপ্ট হতে চলেছ, তাহলে তো পেছনে থাকবেই তোমার সিট। শিশি তখন ওমকে বলতে শুরু করে, আমি কখনোই পেছনে বসিনি, তুমি কি সিট অর্গানাইজারের সাথে কথা বলতে পারো? ওম বললে, কথা বললে ডাইরেক্ট শিনকো পরিবারের সাথেই বলতে হবে, তাই একটা সিটেরই তো ব্যাপার, তুমি পেছনেই বসে পড়ো। তাই শিশিও কিছু করতে পারে না, তার পেছনে গিয়েই বসতে হয়। কিছুক্ষণ পর সেখানে জিং চলে আসে, একেবারে ওমের সিটের পাশেই তার সিট ছিল। ওম তাকে দেখে ভাবতে শুরু করে, সে যদি মিস্টার শিনকোর বদলে এখানে এসে থাকে তাহলে এটার কি মানে হয়। পিনপিনও সেখানে চলে আসে আর সেখানে অকশন শুরু করা হয়। প্রথমে একটা আর্ট বের করা হয়, তখন সেখানে শিশি ভাবতে শুরু করে, এটা যদি আমার আন্টিকে আমি দিই তাহলে সে অনেক খুশি হয়ে যাবে, কারণ তার জন্মদিন আসতে চলেছে। ওম সেটা দেখে ভাবতে শুরু করে, এটা তো নকল, আসলটা তো আমার মায়ের রুমে লাগানো আছে। বাকি লোকেরা তখন সেটার উপর দাম দিতে শুরু করে। শিশি যখন 2 মিলিয়ন বলে তখন জিং বলতে শুরু করে 6 মিলিয়ন।
শিশি তখন আবারও দাম বাড়াতে শুরু করে। জিং তখন আবারও দাম বাড়াতে শুরু করে। এরকম ভাবে 10 মিলিয়নে গিয়ে ঠেকে। পিনপিন জিংকে জিজ্ঞেস করে, এটা তো ফ্যাক, তুমি কেন তাহলে দাম লাগাচ্ছ? জিং তাকে বলে, তুমি শুধু দেখতে থাকো। শিশি তো 10 মিলিয়ন বলেছিল, তখন 10 মিলিয়নেই সেটা বিক্রি করা হয়। পিনপিন তখন বুঝতে পারে সে শিশিকে ফাঁসানোর জন্য এরকম করেছে, কারণ সেই জিনিসটার দাম 2 মিলিয়নও হবে না। সেখানে থাকা সবাই তো শিশির এই বলদামির কারণে হাসছিল। তারপর সেখানে একটা বাস আনা হয়। ওমও তখন সেটার উপর বলি লাগাচ্ছিল, জিংও তখন সেটার উপর বলি লাগাচ্ছিল। তারা দুজনই সেখানে দাম লাগাচ্ছিল। দাম লাগাতে লাগাতে 100 মিলিয়নে সে পট সে কিনে ফেলে। জিং পটটা কেনার পর যখন চলে যাচ্ছিল, তখন পেছনে ওম আসে আর তাকে বলতে শুরু করে, তুমি টাকার জন্য এত নিচে নামতে পারো? তুমি টাকার জন্য তোমার শরীরও বিক্রি করে দিয়েছ। তুমি কবে থেকে চেয়ারম্যানের সাথে ছিলে? আর তুমি আমার সাথে ব্রেকআপ এ কারণেই করেছো, তাই না? জিং তাকে বলে, আমি তোমাকে 1000বার বুঝিয়েছি, তুমি তারপরও বুঝতে চাইছো না। আমি তোমাকে সত্য বলছি, আমি তো তোমার যোগ্যই না। তাহলে তুমি কেন আমাকে যেতে দিচ্ছ না? কথা শোনার পর ওম তখন তার হাত ছেড়ে দেয় আর সেও সেখান থেকে যেতে শুরু করে। শিশি তো এই সব কিছুই শুনছিল আর সে তার পেছনে চলে আসে আর হঠাৎ করে সে জিং এর ওপর অ্যাটাক করে বসে। জিং নিজেকে তো বাঁচিয়ে নেয়, কিন্তু সে তার ব্রেসলেট খুলে ফেলে। ব্রেসলেটটা দেখে শিশি বলতে শুরু করে, এটা তো সেই ব্রেসলেট যেটা তোমাকে চেয়ারম্যান দিয়েছিল। তারপর সে সেটা ভেঙে ফেলে। জিং তারপর অনেক বেশি স্যাড হয়ে যায় আর সে ব্রেসলেটের টুকরোগুলো ওঠাতে শুরু করে। আর সে একজনকে কল করে আর বলতে শুরু করে, এবার আমি ফাইট ব্যাক করব, তুমি কোনো কিছুই করতে পারবে না। তারপর সে কল করে একজনের ব্যাপারে ইনভেস্টিগেট করতে বলে। একটা বাচ্চা তো দেখতে পেয়েছিল ভেতরে কি হয়েছে না হয়েছে। অন্যদিকে শিশি বাইরে এসে সবাইকে বলতে শুরু করে, জিং তার ব্রেসলেট ভেঙে আমাকে আঘাত করে দিয়েছিল। আমি তাকে থামানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু সে আমার কোনো কথাই শোনেনি। জিং সেখানে চলে আসে। ওম তখন জিজ্ঞেস করে, তুমি কি সত্যি এরকম করেছো? পিনপিন বলে, আমার বান্ধবী কখনো এরকম করবে না। তখন সেখানে শিশি বলতে শুরু করে, সে যদি এরকম না করে তাহলে কি আমি নাইফ দিয়ে আমার হাত কেটেছি? ওম তাকে জিজ্ঞেস করে, তুমি কি সত্যি এরকম করেছো? তখন সেখানে জিং বলে, হ্যাঁ, এখন কি তুমি আমার কাছ থেকে রিভেঞ্জ চাও? ওম তখন তাকে আবারও সে ব্যাপারে জিজ্ঞেস করে আর সে শিশির কাছে তাকে ক্ষমা চাইতে বলে। জিং উল্টো তাকে থাপ্পড় দিয়ে বসে। তখন শিশি তাকে বলতে শুরু করে, তোমার সাহস কিভাবে হলো আমাকে মারার? জিং তখন তাকে বলতে শুরু করে, এটা আমার মায়ের তরফ থেকে ছিল, কারণ তুমি তার ব্রেসলেট ভেঙে দিয়েছ। জিং তো চলে যাচ্ছিল। ওম তাকে থামায় আর বলে, তুমি শিশির কাছে ক্ষমা চাও। তখন সেখানে সেই বাচ্চাটা চলে আসে। বাচ্চাটা বলে শিশি কিভাবে ব্রেসলেটটা ভেঙে দিয়েছিল। শিশি তখন অজ্ঞান হওয়ার নাটক করতে শুরু করে। শিশি হসপিটালে ছিল। ওম তার কাছে যায় আর তাকে জিজ্ঞেস করে, তুমি কেন জিংয়ের ব্যাপারে ভুল অভিযোগ তুলেছিলে? শিশি বলতে শুরু করে, আমি তো কোনো কিছুই করিনি, সে বাচ্চাটা মিথ্যে কথা বলেছে। কথা শুনে ওম তখন সেখান থেকে যেতে শুরু করে। শিশি তার পেছনে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সে নিচে পড়ে যায়। অন্যদিকে ওম ড্রিঙ্ক করছিল আর ভাবছিল, আমি কি সব সময় ভুলছিলাম? আর সে জিংকে কল করে, কিন্তু জিং তাকে ব্লক করে ফেলেছিল। জিংকে আমরা অফিসে দেখতে পাই, তাকে প্রেসিডেন্ট বানিয়ে দেওয়া হয়েছিল। তার গ্র্যান্ডপা তার সাথে কথা বলছিল, তখনই সেখানে ওম চলে আসে আর সে জিংকে জিজ্ঞেস করে, তুমি কি শিনকো গ্রুপের প্রেসিডেন্ট? জিং বলে, জানি না, কিন্তু তোমার মধ্যে কি ম্যানার্স নেই? না নক করে ভেতরে চলে এসেছ। ওম বলে, প্রশ্ন কেন বদলাচ্ছ? তখন সেখানে গ্র্যান্ডপা তাকে বলতে শুরু করে, সে তোমার সাথে ব্রেকআপ করে ফেলেছে, কেন তাকে জ্বালাতন করছো? ওম তাকে বার্থডের ইনভিটেশন দিতে শুরু করে। তখন সে বলে, জিংকে জিজ্ঞেস করো সে সেখানে যেতে চায় কিনা। ওম তখন তাকে ইনভিটেশন কার্ড দিতে শুরু করে আর বলে সে পার্টিতে আসতে। জিং বলে, একটা কাজ করো, কার্ডটা রেখে এখান থেকে চলে যাও। তার যাওয়ার পর গ্র্যান্ডপা তাকে বলতে শুরু করে তার হোটেলে যেতে, কারণ সেখানে সে পার্টির আয়োজন করা হয়েছে। অন্যদিকে পার্টির সিন দেখানো হয়, যেখানে সবাই শিশিকে অনেক বেশি সুন্দরী বলছিল। সবাই তার প্রশংসা করেছিল আর একজন লোক তাকে জিজ্ঞেস করে, তুমি উপহার হিসেবে কি নিয়ে এসেছো? তখন সেখানে জিং চলে আসে। জিংকে দেখে সবাই বলতে শুরু করে সে আগের থেকে কত বেশি বদলে গেছে। আগে তো তাকে দেখে অনেক বেশি ইনোসেন্ট মনে হতো, আর এখন দেখো। ওম এসে বলে, আমি তাকে ইনভাইট করেছি। তখন তারা বলতে শুরু করে, তোমার আর তার তো ব্রেকআপ হয়ে গেছে। ওম তখন বলতে শুরু করে সে শিনকো গ্রুপের প্রেসিডেন্ট। তখন সে ছেলেটা বলতে শুরু করে, মিস্টার শিনকো তো তার মিস্ট্রেসকে কত কিছু দিচ্ছে। ওম তখন বলে, শিনকো পরিবারের কথা এখানে বলবে না, কারণ আমার মা আসতেই চলেছে। ওমের মা এসে ওমকে জিজ্ঞেস করে, কেন সেখানে চেয়ারম্যান আসেনি? আমি তো তোমাকে পাঠিয়েছিলাম তাকে ইনভিটেশন পাঠাতে। ওম তাকে বলে, আমি তাকে ইনভিটেশন পাঠিয়ে দিয়েছি, তার আসার হলে সে চলে আসবে। শিশি তারপর সবার সামনে প্রথম উপহার বের করে। জিং তখন বলতে শুরু করে, এটা তো ফেক। শিশি রেগে যায় আর জিংকে বলতে শুরু করে, এই সব কিছু তোমার কারণে হয়েছে। একজন মেয়ে তাকে বলে, যে কোনো মানুষ দেখলেই বুঝতে পারবে এটা ফেক। তুমি কি অন্ধ ছিলে দেখে বুঝতে পারোনি? শিশি তারপরও বলতে শুরু করে, সব দোষ তোমারই ছিল। তুমি যদি এটা না কিনতে তাহলে কেন তুমি দাম বলেছিলে? আর দাম বলতে বলতে শেষ পর্যন্ত কেন তুমি আর বলি লাগাওনি?
জিং তাকে বলতে শুরু করে, আমি ভেবেছি পেন্টিং তোমার অনেক পছন্দ হয়েছে, তাই আমি বলি লাগাইনি। এখন কি সমস্যা? আমি এতে খারাপ কি করেছি? আপনি কেন আমাকে ব্লেম করছেন? ওম শিশিকে থামায় আর বলে, পেন্টিং ফেক হলেও তার ইন্টেনশন খারাপ ছিল না। পার্টিতে থাকা একজন জিংকে বলতে শুরু করে, তুমি কি খালি হাতেই চলে এসেছো? কোনো কিছু উপহার আনোনি? জিং তখন বলে, না একদমই না, আমি উপহার নিয়ে এসেছি আন্টির জন্য। তারপর সে তার লোককে ডাকে আর সেখানে সে পটটা আনা হয়, যেটা কিনা সে অকশন থেকে কিনেছিল। ওমের মা খুশি হয়ে যায় আর তাকে ধন্যবাদ জানায় আর বলে, মিস্টার শিনকোকেও আমার বদলে ধন্যবাদ জানিয়ে দিও, কারণ তোমাদের সম্পর্ক তো বিশেষ মনে হয়। তখন সে বলতে শুরু করে, তার সাথে আমার সম্পর্ক ভালো হোক বা খারাপ হোক, আপনার আমাকে ধন্যবাদ জানানো উচিত, কারণ আমি শিনকো গ্রুপের প্রেসিডেন্ট। তখন তো ওমের মা অনেক বেশি অবাক হয়ে যায় আর সে তাকে বলতে শুরু করে, তুমি যদি শিনকো গ্রুপের প্রেসিডেন্ট হয়ে থাকো, তুমি কি তার যোগ্য? এরকম মনে হচ্ছে খুব শীঘ্রই শিনকো পরিবার তোমার হয়ে যাবে। শিশি বলতে শুরু করে, সে আমাদের বোঝাতে চাইছে সে আমাদের থেকে উঁচু পজিশনে আছে আর আমরা তার সমানও না। তখন সে তার উপর ইচ্ছে করে ওয়াইন ফেলে দেয় আর বলে, ভুল হয়ে গেছে। ওম তখন জিংকে জিজ্ঞেস করে, তুমি কি ঠিক আছো? তখন জিং তাকে বলে, নাটক করা বন্ধ করো। আর সে শিশিকে বলতে শুরু করে, আমি এর প্রতিশোধ ঠিকই নিব। জিং চলে যায়। তারপর শিশি একজনকে কল করে বলে সে যাতে জিংকে একেবারে গায়েব করে ফেলে। জিংয়ের উপর একজন লোক অ্যাটাক করতে চায়, কিন্তু জিংয়ের বডিগার্ডরা সে লোকটাকে ধরে ফেলে। জিং তারপর সে লোকটাকে বলতে শুরু করে যে, এদিন শিশি আমার ব্রেসলেট ভেঙেছিল, তখন থেকে আমি তার উপর নজর রাখছি, আমি জানি সেই তোমাকে পাঠিয়েছে, কিন্তু তুমি যদি আমার সাথে কাজ করো তাহলে তুমি বেঁচে যাবে, আর যদি আমার সাথে কাজ না করো তাহলে তুমি মারা যাবে। লোকটা তখন বলতে শুরু করে, আমি তো এই সব কিছু টাকার কারণে করেছিলাম। জিং তখন তাকে বলতে শুরু করে, তুমি কি দেখতে পাচ্ছ না আমি কত বড় লোক? তুমি এখন শুধুমাত্র আমার কথায় কাজ করো, তাহলে তুমি যত টাকা চাইবে তত টাকাই পাবে। তখনই সে লোকটার কাছে শিশির কল আসে। তখন জিং তাকে শিখিয়ে দেয়, বলো আমি ঘায়েল হয়ে গেছি। লোকটাও তখন এরকম কাজই করে। তখন লোকটাকে সে অনেকগুলো টাকা দেয়। লোকটা চলে যায়। জিং তখন তার লোককে বলে, সবাইকে বলে দাও আজকে হোটেলেই আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেশন হবে। যখন এগুলো অ্যানাউন্স করা হয় সবাই তো অনেক অবাক হয়ে যায়, কারণ দুইটা পার্টি একসাথে কিভাবে হবে। ওমের মা তো খুশি হয়ে যায় আর ভাবতে শুরু করে, এই বাহানায় মিস্টার শিনকোর সাথে তাদের দেখা হয়ে যাবে। তখনই সেখানে জিং চলে আসে আর অ্যানিভার্সারি সেরেমনি শুরু করে দেয়। শিশি তাকে দেখে ভাবতে শুরু করে সে কিভাবে এখনো জীবিত আছে। সবাই তাকে দেখে বলছিল, এই মেয়েটাকে তাকে কেন এত বেশি ভ্যালু দেওয়া হয়। শিশি বলে সে মিস্টার শিনকোর মিস্ট্রেস। একজন সেখানে বলতে শুরু করে, সে তো আগে ওমের গার্লফ্রেন্ড ছিল, সে তো বারবার ছেলেদেরকে পাল্টায়, তাই তো সে এখন মিস্টার শিনকোর মিস্ট্রেস হয়ে গেছে। শিশি তখন বলতে শুরু করে, মিস্টার শিনকো তোমাকে অনেক বেশি প্যাম্পার করে, এই কারণে তার গ্রুপও তোমাকে দিয়ে দিয়েছে আর সবাইকে বলছিল তার গ্রুপকে বয়কট করতে। এই কথা শুনে সবাই তখন তাকে এখান থেকে বেরিয়ে যেতে বলছিল। তখনই সেখানে তার গ্র্যান্ডপা চলে আসে আর সে বলতে শুরু করে, আমার নাতনিকে কে জ্বালাতন করছে। এই কথা শুনে সবাই ভাবতে শুরু করে সে কি সত্যিই তার গ্র্যান্ড ওয়াটার। ওম তখন জিংকে বলতে শুরু করে, তুমি আমার সাথে 5 বছর ধরে ছিলে, তোমার আসল পরিচয় কখনোই আমাকে বলনি। জিং তাকে বলে, আমি কোনো কিছুই লুকাইনি, আমি আগে অরফানি ছিলাম, কিন্তু আমার গ্র্যান্ডফাদার আমাকে খুঁজে বের করেছে। আমার গ্র্যান্ডফাদার আমাকে পাওয়ার পরই আমি আমার আসল পরিচয় জানতে পেরেছি। আমি সবার অ্যাটেনশন আমার কাছে আনতে চাইনি, এ কারণে সবাইকে কোনো কিছুই বলিনি। শিশি তাকে বলতে শুরু করে, তুমি শিনকো পরিবারের হলেও তুমি যা করেছো ওমের সাথে আমি তোমাকে কখনোই ক্ষমা করব না। ওম তাকে থামতে বলে। জিং তখন বিলি নাম নেয়, কারণ সেই লোকটার নাম বিলি ছিল। এ কথা শুনে তো শিশি অনেক ভয় পেতে শুরু করে। বিলি নামের সেই লোকটাকেই সে পাঠিয়েছিল জিংকে মারার জন্য। তখনই টিভিতে অনেকগুলো ছবি দেখানো হয় যেখানে শিশি অন্য কোনো ছেলের সাথে ছিল। এসব দেখে সবাই বলতে শুরু করে তার আসল রূপ হচ্ছে এটা। বিলি সেখানে চলে আসে আর তার কাছে টাকা চাইতে শুরু করে আর বলে, তুমি কি আমাকে মিথ্যে কথা বলেছিলে, আমার টাকা আমাকে তাড়াতাড়ি করে দাও। এসব দেখে তো শিশি তখন ওমের কাছে সাহায্য চাইতে শুরু করে। লোকটা তখন বলে দেয় সে জিংকে মারার জন্য আমাকে পাঠিয়েছিল। তখনই সেখানে পুলিশের কয়েকজন লোকও চলে আসে তাদেরকে ধরার জন্য, কারণ তারা দুজনে মিলেই জিংকে মারার পরিকল্পনা করেছিল। ওমও তাকে সেখানে সাহায্য করে না। তখন সেখানে গ্র্যান্ডপা বলতে শুরু করে, এখন থেকে আমার গ্র্যান্ড ওয়াটারই প্রেসিডেন্ট হয়ে সবকিছু সামলাবে। জিং তার গ্র্যান্ডপাকে বলে, আমি কি এত কিছু সামলাতে পারবো? তার গ্র্যান্ডপা তাকে বলে, তুমি নিজের উপর বিশ্বাস রাখো, তুমি সবকিছুই পারবে। তারপর সে সবার সামনে বলতে শুরু করে এখন থেকে সেই কোম্পানি সামলাবে। জিং যখন চলে যাচ্ছিল পেছন থেকে ওমা সেরা তাকে থামানোর চেষ্টা করে আর সবকিছুর জন্যই তার কাছে ক্ষমা চাইছিল। আর তুমি যদি তোমার পরিচয় আগে আমাকে বলতে তাহলে আমরা সাথেই থাকতে পারতাম। জিং তাকে বলতে শুরু করে, আমি সব সময় তোমার পাশে ছিলাম, কিন্তু তুমি তো আমাকে বিশ্বাসও করতে পারোনি। তুমি তো আমাকে বোঝা মনে করতে শুরু করে দিয়েছিলে, যদিও 5 বছর ধরে আমি তোমার খেয়াল রাখছি। ওম বলতে শুরু করে, আমাকে সব কিছুর জন্য ক্ষমা করে দাও, আমরা কি সাথে থাকতে পারি না?
জিং তাকে বলে এই জন্মে তো এটা সম্ভব না। তারপর সে চলে যেতে শুরু করে আর ওম সেখানে দাঁড়িয়ে থাকে। এখানে আমাদের ড্রামার এন্ডিং হয়ে যায়।